নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BA হিস্টোরিক্যাল রাইটিং ইন ইন্ডিয়া ঐতিহ্য এই আলোচনায় ইউনিট 14, 15 এবং 16 ইউনিট 14 আবুল ফজল, ইউনিট 15 গ্রিক, চাইনিজ বা চৈনিক, আরব এবং পারসিক বিবরণ এবং ইউনিট 16 ইউরোপীয় পর্যটকদের বিবরণ। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় এই পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিক। তারপর আমি আলোচনা করব ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের ইতিহাস রচনার ঐতিহাসিক মূল্য, গ্রিক রচনাবলী, চৈনিক রচনা, আরব ও পারসিক রচনাবলী, যেগুলির মাধ্যমে ভারতীয় ইতিহাস লেখার এক ঐতিহ্য বহমান। এছাড়াও বৈদেশিক রচনার ঐতিহাসিক মূল্য, ইউরোপীয় পর্যটকদের রচনা ও তার ঐতিহাসিক মূল্য, এবং সবশেষে আমরা এই সমস্ত রচনার মাধ্যমে আমাদের ভাবনার কি প্রতিফলন সেই বিষয়ে কিছু কথা তুলে ধরব আপনাদের মধ্যে। আমি প্রথমেই বলতে চাই ইউনিট 14, 15 এবং 16 এই 3 ইউনিটের মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে যে বিষয়গুলির সম্পর্কে সজাগ করতে চায়, দরবারি ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের রচনার বিভিন্ন দিক এবং তার ঐতিহাসিক মূল্য বা প্রাসঙ্গিকতা, এর পাশাপাশি বিদেশি লেখকদের লেখনীর মধ্যে দিয়ে কিভাবে ভারতীয় ইতিহাস চর্চার ধারা বা ইতিহাস লেখনী কৌশল বা ইতিহাস লেখার ধরন এগিয়ে চলেছে, সেক্ষেত্রে গ্রিক রচনা, চৈনিক রচনা, আরব এবং পারসিক রচনা উল্লেখযোগ্য দিকগুলো আমরা তুলে ধরতে চাই। এই পাঠ একক শেষে পাঠক সমাজ বৈদেশিক রচনার ঐতিহাসিক মূল্য সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্জন করতে পারবে। এছাড়া ইউরোপীয় পর্যটক বা ইউরোপীয় ভ্রমণ পিপাসু মানুষদের রচনার দ্বারা ভারতীয় ইতিহাস লেখার ঐতিহ্য কিভাবে রক্ষিত হয়েছিল এবং তা ভবিষ্যৎ প্রজন্ম যে ইতিহাস তুলে ধরে তার ঐতিহাসিক মূল্য, এবং সবশেষে এই 3 পাঠ এককের মধ্য দিয়ে
পাঠক সমাজ যে একটা স্বচ্ছ ধারণা অর্জন করবে ইতিহাস সম্পর্কে বা ভারতীয় ইতিহাস লেখার ঐতিহ্য সম্পর্কে, সেই বিষয়টি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজের কাছে তুলে ধরতে চায়। আমার আজকের আলোচনার একদম শুরুতে আমরা আবুল ফজল এর ইতিহাস রচনা ওপর আলোকপাত করব। ভারতবর্ষে মুসলিম শাসনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে ইতিহাস রচনা, তা রাজনৈতিক ইতিহাসই হোক, অর্থনৈতিক ইতিহাস হোক বা সাংস্কৃতিক ইতিহাস হোক, তাতে এক নতুন ধরনের প্রবণতা তৈরি হয় এবং সুলতানি আমল থেকে এই প্রবণতার সূত্রপাত এবং মুঘল যুগে এসে তা আরো পরিপূর্ণতা অর্জন করে এবং মুঘল যুগের দরবারি ইতিহাসের শ্রেষ্ঠতম নিদর্শন আমরা ঐতিহাসিক আবুল ফজল আল্লামীর রচনার মধ্যে পাই। বলা যায় মুঘল শ্রেষ্ঠ সম্রাট আকবরের মন্ত্রী, বন্ধু, রাষ্ট্রনেতা, রাষ্ট্রকূটনীতিবিদ ও সামরিক অফিসার আবুল ফজল বিভিন্ন কাজে দক্ষতার মাঝামাঝি ইতিহাস রচনার ক্ষেত্রেও সিদ্ধহস্ত ছিলেন। তিনি প্রথম ধর্মনিরপেক্ষ ও যুক্তিবাদী ইতিহাস চর্চার ধারা প্রবর্তন করেন। পাঠক সমাজ সচেতন থাকবেন, ধর্মনিরপেক্ষ এবং যুক্তিবাদী ইতিহাস রচনা কৌশল। 1551 সালে আগ্রায় আবুল ফজলের জন্ম। তার পিতা শেখ মোবারক সে যুগের একজন বিশিষ্ট পারসিক পণ্ডিত এবং উদার প্রকৃতির মানুষ। এমনকি বিভিন্ন তথ্য থেকে এমনটাও জানা যায় যে গোঁড়া উলেমাপন্থী মানুষেরা শেখ মোবারককে এর পরিবারকে অপছন্দ করতেন, কারণ তাদের মনে হয়েছিল তিনি মাহদর্বী মতবাদের প্রতি অনুরাগী একজন শিয়া সম্প্রদায়ের মুসলমান। যাই হোক, উলেমাদের চিন্তা চেতনা বা তাদের ভাবনার ফলে আবুল ফজল এবং তার পরিবারকে নানান ধরনের প্রতিকূলতার মধ্যে কাটাতে হয়। এত ধরনের প্রতিকূলতা সত্ত্বেও মাত্র 15 বছরের মধ্যে আবুল ফজল আল্লামী তিনি তার সমস্ত ধরনের শিক্ষা অভিজ্ঞতা অর্জন করেন। বলা যায় শিক্ষক পিতার পুত্র আবুল ফজল জ্ঞান চর্চার সমস্ত ক্ষেত্রে মাত্র 15 বছরের মধ্যে নিজের পারদর্শিতার নজির তৈরি করেন এবং 20 বছরের মধ্যে তিনি নিজেও একজন
শিক্ষক হয়ে ওঠেন এবং জীবনের প্রথম দিকে তিনি কঠিন প্রতিকূলতার মাঝখানে পড়েন এবং আবুল ফজল কষ্ট সহিষ্ণু, সহনশীলতা, উদারতা প্রভৃতি গুণের অধিকারী একজন মানুষ ছিলেন। 1574 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সাথে তার পরিচয় হয়। তার জীবনের একটা নতুন দিক এই পরিচয় দ্বার খুলে দেয়। বলা যায় যে এই পরিচয় সূত্র ধরে আবুল ফজলের জীবনের একটা পরিবর্তন আসতে শুরু করে এবং সম্রাট আকবরের আনুকূল্যে তার রাজনৈতিক জীবন শুরু হয়। প্রথমে কুড়ি সংখ্যার মনসবদার পদে উন্নীত হন। 1585-তে তিনি 1000ই মনসবদার এবং জীবনের শেষ প্রান্তে এসে তিনি 5000ই মনসবদার পদেও উন্নীত হন। সম্রাট আকবরের সভাসদ, বন্ধু, পরামর্শদাতা নানান পদে আবুল ফজলের বিচিত্র অভিজ্ঞতার সঞ্চয় হয় এবং আবুল ফজল 1595 খ্রিস্টাব্দে আকবরের অনুরোধেই আকবরনামা ও আইনি আকবরী লিখতে শুরু করেন, যা কিছুটা সংশোধন ও সংযোজনের পর 1602 সালে তা প্রকাশিত হয়। মহাগ্রন্থটির প্রথম দুইটি খণ্ড আকবরনামা এবং তৃতীয় খণ্ডটি আইনি আকবর। প্রথম খণ্ডে তিনি আকবরের পূর্বপুরুষ, বিশেষ করে বাবর ও হুমায়ুনের আমলের ঘটনাবলী লিপিবদ্ধ করেছেন। আকবরনামার দ্বিতীয় খণ্ডে তিনি আকবরের রাজত্ব অর্থাৎ 1556 থেকে 1602 এই 46 বছরের দীর্ঘ টানাপোড়েন এবং রাজনৈতিক ঘটনা প্রবাহকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং ব্যাখ্যা করেছেন এবং তৃতীয় খণ্ড আইনি আকবরী সাম্রাজ্যের আয়তন, অর্থনীতি, শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা, আইন ইত্যাদি বিষয়ের উপর তিনি আলোকপাত করেছেন। এমনকি হিন্দু ধর্ম, দর্শন, আচার অনুষ্ঠান ইত্যাদি বিষয়গুলো তার রচনায় স্থান পেয়েছে। আইনি আকবরী ও আকবরনামা এই দুই ঐতিহাসিক রচনা আকবর সম্পর্কে আমাদের ধারণার এক নতুন দিক উন্মোচন করে। ব্লকম্যানের মতো ইতিহাসবিদও বলতে বাধ্য হয়েছেন আইনি আকবরী ফার্সি ভাষায় রচিত একটা উল্লেখযোগ্য গ্রন্থ এবং আবুল ফজল ছিলেন সে যুগে
প্রথম ঐতিহাসিক যিনি সরকারি দলিল, দস্তাবেজ ও আদেশনামার সাহায্যে নিরপেক্ষ তথ্যমূলক ইতিহাস রচনা পদ্ধতি অনুসরণ করেছিলেন। এমনকি ইতিহাসের তথ্য নির্বাচনের ক্ষেত্রে তিনি প্রত্যক্ষদর্শী বিবরণের উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি শুধুমাত্র রাজনৈতিক ঘটনা প্রবাহই নয়, অর্থনৈতিক, সংস্কৃতি, আকবরের সময়কালে বিচিত্র ঘটনা প্রবাহের বা তার রাজত্বের বিচিত্র দিককে তার রচনার মধ্যে স্থান দিয়েছিলেন। আবুল ফজলের আরো উল্লেখযোগ্য দুটি গ্রন্থের প্রসঙ্গ আমি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই। এই দুই গ্রন্থ হলো রুকাত ই আবুল ফজল এবং ইনশা ই আবুল ফজল। এর মধ্যে রুকাত ই আবুল ফজল আকবরের দরবারের উচ্চপদস্থ কর্মচারীদের বিভিন্ন দিককে তিনি তুলে ধরেছেন এবং মুঘল হারেমের বেগম সাহেবাদের জীবনের বিভিন্ন দিককে এই রচনায় আবুল ফজল স্থান দিয়েছেন, যা মুঘল যুগ সম্পর্কে বা মুঘল যুগের শাসনের আর্থসামাজিক দিক সম্পর্কে এক উল্লেখযোগ্য রচনা। মূলত এগুলো চিঠিপত্রের সম্মিলিত প্রকাশনা। একথা অস্বীকার করা যায় না যে আবুল ফজল মধ্যযুগের ভারতবর্ষের ঐতিহাসিকদের মধ্যে শ্রেষ্ঠতম ঐতিহাসিক হিসেবে গণ্য। অবশ্যই তার রচনার মধ্যে কিছু কিছু সীমাবদ্ধতা ছিল। আমি সে প্রসঙ্গে খুব সামান্য আলোকপাত করতে চাই, তার কারণ সময়ের স্বল্পতা একটা বড় বিষয়। আবুল ফজলের রচনা অনেক বেশি আকবর কেন্দ্রিক এবং আকবরের দ্বারা চালিত, আকবরের সমস্ত দিক তার নজরে শ্রেষ্ঠতর। তিনি আকবরের কোনো এমন দিক লক্ষ্য করেননি যা সঠিক বলে তার মনে হয়নি। এই সমস্ত নানান ধরনের দোষ ত্রুটি অবশ্যই তার রচনার মধ্যে ছিল। পাঠক সমাজকে সেই বিষয়ে সহানুভূতির দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে হবে। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও আবুল ফজলের আহ, ইতিহাস চেতনা বা দৃষ্টিভঙ্গি অনেক বেশি অগ্রসর। মধ্যযুগীয় ধর্মীয় বাতাবরণ থেকে তিনি বেরিয়ে এসে ধর্মনিরপেক্ষ ইতিহাস রচনা করেছেন এবং সাম্প্রদায়িক চিন্তা চেতনা থেকে বেরিয়ে এসে অনেক বেশি উদারতার এক নজির বা দৃষ্টান্ত স্থাপন করতে তিনি সক্ষম হয়েছেন।
এমনকি আহ, আমি বলতে চাই শুধু মধ্যযুগই নয়, আজকের দিনেও অনেক মানুষ যেখানে কায়েমি স্বার্থের প্রতি আচ্ছন্ন, অন্তত আবুল ফজল এবং ত্রুটি থেকে অনেকাংশেই মুক্ত। আবুল ফজল তার ইতিহাস ও বিষয়বস্তুর বিস্তার কমিয়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ের প্রতি নিজেকে নিবন্ধ করেছেন। স্বাভাবিকভাবে তার তথ্য এবং বিচার বিশ্লেষণ অবশ্যই অনেক বেশি প্রাসঙ্গিক, বা তার ঐতিহাসিক মূল্য অনেক। আবুল ফজলের ধর্মচিন্তাও ছিল উদার ও যুক্তিবাদী। তিনি ধর্মের বিবর্তনে যুক্তিবাদী একটা ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি নিজেও সুল-ই-কুল, বিশ্ব ভ্রাতৃত্ববোধের বা সর্বধর্ম সমন্বয়ের দ্বারা চালিত বা অনুরাগী একজন ব্যক্তিত্ব ছিলেন। আসলে আবুল ফজল তার রচনা মুঘল যুগ, বিশেষ করে আকবরের সময়কালকে আলোকিত করে। এর ঐতিহাসিক মূল্য অনেক। তবে তার এই ঐতিহাসিক রচনা ধর্মীয় গোঁড়ামিযুক্ত মানুষ, বিশেষ করে উলেমা সম্প্রদায়ের দ্বারা সমালোচিত হয়। এমনকি আবুল ফজলের রচনা সমসাময়িক আব্দুল কাদির বদায়ুনিও একমত হতে পারেননি তার রচনার সাথে। যাই হোক, শেষ পর্যন্ত জাহাঙ্গীরের আদেশে এক অজ্ঞাতনামা আতাতিয়ের হাতে ১৬০২ খ্রিস্টাব্দে রহস্যজনকভাবে আবুল ফজলের প্রাণ বিসর্জন হয়। মুঘল যুগের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজল এর জীবনের এই মর্মান্তিক অবসান ইতিহাসের পরিহাস বলেই গণ্য করা ছাড়া আর কোনো ব্যাখ্যায় আমাদের কাছে নেই। আমার পরবর্তী আলোচনার বিষয় গ্রিক, চাইনিজ, আরব ও পারসিক রচনাবলী। আমরা এই বিষয়ের আলোচনায় যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই। আমরা শুরুর দিন থেকে এই পেপার বা এই বিষয়ে আলোচনার একদম শুরুর দিক থেকে এখনো পর্যন্ত ভারতীয়দের দ্বারা ভারতবর্ষের ইতিহাস রচনার ঐতিহ্যের উপর আলোকপাত করেছি। ভারতের বাইরের
অর্থাৎ বিদেশি লেখকদের দ্বারা ভারতবর্ষের ইতিহাস রচনা ঐতিহ্য কিভাবে রক্ষিত হয় বা লেখার ধরন কিরকম, সেই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে আমরা প্রথমে গ্রিক রচনার উপর আলোকপাত করব, তারপর চৈনিক রচনা, আরব ও পারসিক রচনার উপরে ধারাবাহিকভাবে আলোচনা করব। গ্রিক রচনা প্রসঙ্গে আমি প্রথমে বলতে চাই এবং এ বিষয়ে বলতে চাই যে হেরোডোটাস ভারতবর্ষ সম্বন্ধে নানান রকম তথ্য পরিবেশন করেছিলেন। গ্রিক লেখকদের মধ্যে তার সবটাই হয়তো গ্রহণযোগ্য নয়, কিন্তু সুপ্রাচীনকালে তিনি ভারত সম্পর্কে একটা সঠিক তথ্য পরিবেশন করেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীর সমস্ত দেশের মানুষের মধ্যে সর্বাপেক্ষা জনবহুল দেশ ভারতবর্ষ। খ্রিস্টীয় পূর্ব ৫ম শতাব্দীতে আরেকজন গ্রিক লেখক টিসিয়াস ৪১৬ থেকে ৩৫৮ খ্রিস্টীয় পূর্বাব্দ নাগাদ ভারত সম্বন্ধে একটা বিবরণ লিখেছেন। তবে এই রচনাও অতিশয়োক্তিতে পরিপূর্ণ, অর্থাৎ এর মধ্যে অতি কথা বা বাড়িয়ে বলা বা কমিয়ে বলার একটা প্রবণতা অনেকটা ছিল। তবে গ্রিক বীর আলেকজান্ডার ও তার অভিযানের গুরুত্ব ছিল ভারতবর্ষের ইতিহাস রচনা শৈলীর কাছে বা ইতিহাস লেখার বা ঐতিহ্যের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য দিক। তিনি ভারতবর্ষের সম্পর্কে জানার জন্য কয়েকজন ঐতিহাসিক এবং ভৌগোলিক বিশারদকে তার সঙ্গে এনেছিলেন। তাদের মধ্যেই একজন ছিলেন আলেকজান্ডারের সেনাপতি নিয়ারকাস, যিনি পরবর্তীকালে সিন্ধু নদীর মোহনা থেকে পারস্য উপসাগর পর্যন্ত পরিভ্রমণের একটা ভৌগোলিক বিবরণ লিখে গেছেন। যদিও এর পাণ্ডুলিপি আমরা পাইনি বা পাওয়া যায়নি, কিন্তু আরিয়ান তার বই ইন্ডিকা লেখার সময় নিয়ারকাসের বইয়ের সাহায্য নিয়েছিলেন। সুতরাং আরিয়ানের লেখা থেকে নিয়ারকাসের বক্তব্যে একটা সত্যতা খুঁজে পাওয়া যাবে। কাজেই নিয়ারকাসের অপর আরেকজন সাথী ছিলেন অ্যানিমিক্রিটাস, যিনি সমুদ্র অভিযানের বর্ণনা করেছিলেন। এই রচনাটাও অনেকটা অতিশয়োক্তি দোষে দুষ্ট। অ্যারিস্টোবুলাস ছিলেন ভূগোলবিদ। আরিয়ান আলেকজান্ডারের বিবরণ লেখার সময় অ্যারিস্টোবুলাসকে ব্যবহার করেছিলেন। তবে এই পর্বের শ্রেষ্ঠ নিদর্শন স্বরূপ আমরা বলতে পারি মেগাস্থেনিসের ইন্ডিকা।
মেগাস্থেনিস ছিলেন গ্রিক দেশে অন্তর্গত সিরিয়ার রাজা সেলুকাসের দূত। ৩০৫ খ্রিস্টীয় পূর্বাব্দে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে আসেন এবং পাটলিপুত্রে আসার বিবরণ, মধ্যযুগের শাসন ব্যবস্থা, তৎকালীন ভারতীয়দের জীবন, সামাজিক অবস্থা, রাজনীতি, অর্থনৈতিক এবং রাজকীয় আড়ম্বর ইত্যাদি বিষয়ের উপর তিনি আলোকপাত করেন। ইন্ডিকা মেগাস্থেনিসের এক অনবদ্য সৃষ্টি, যা প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বৈদেশিক বিবরণগুলির মধ্যে এক উল্লেখযোগ্য রচনা। আরিয়ান, স্ট্রাবো, ডিওডোরাস, জাস্টিন, প্লুটাক রোমান লেখক, এদের প্রত্যেকের লেখার মধ্যে মেগাস্থেনিসের ইন্ডিকা বা মেগাস্থেনিসের বিবরণ, ইন্ডিকায় দেওয়া বিবরণ গুরুত্ব পেয়েছে, যেগুলি ভারত ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈদেশিক সাহিত্য হিসেবেও গণ্য হয়। এবং মেগাস্থেনিসের বিবরণ থেকে জানা যায় যে পাটলিপুত্র নগরটি ছিল সেই সময়কার ভারতবর্ষের শতাধিক নগরীর মধ্যে শ্রেষ্ঠতম বা শ্রেষ্ঠ। এটি ৯.৫ মাইল দৈর্ঘ্যে এবং প্রস্থে ছিল প্রায় ২ মাইল এবং নগরটির চারিদিকে পরিখা বা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। উন্নত পৌর শাসন এর প্রতিও মেগাস্থেনিস আলোকপাত করেছেন। তিনি ভারতবর্ষ সম্পর্কে বলেছেন, এখানে বর্ণপ্রথা ও দাসপ্রথার অস্তিত্ব ছিল না। মেগাস্থেনিস তৎকালীন মৌর্য সমাজকে ৭টি শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করেছেন। এমনকি তার রচনা কিছু ভুল ভ্রান্তি থাকাটা অস্বাভাবিক নয়। তার কারণ ভারতীয়দের ভাষা, আঞ্চলিকতা, সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে তিনি পূর্ণ মাত্রায় সচেতন ছিলেন এমনটা বলা যায় না। তথাপি গ্রিক এবং রোমান লেখকদের এই সমস্ত রচনা কিছু ভুল ত্রুটিকে স্বীকার করে নিয়েও আমরা বলতে পারি এগুলি ছিল সে যুগের ইতিহাস রচনা এক অমূল্য গ্রন্থ বিশেষ। এছাড়াও পেরিপ্লাস অফ দি ইরিথিয়ান সি, অজ্ঞাতনামা গ্রিক লেখকদের রচনা, যাকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার সোনা দিয়ে ওজন করা যায় বলে এই গ্রন্থকে বিচার করতে চান। অর্থাৎ গ্রন্থটির এক পাশে রাখা যায় এবং অপর পাশে সোনা দেওয়া যায় সম পরিমাণ, তাতেও এই গ্রন্থের
মূল্য বিচার্য হয় না। এছাড়াও যে সমস্ত লেখকদের রচনা প্রাচীন ভারতের উপর আলোকপাত করে, তাদের মধ্যে চৈনিক রচনাবলী, চৈনিক পর্যটকদের রচনাবলীর প্রসঙ্গ আমি উল্লেখ করতে চাই। বিশেষ করে চৈনিক পর্যটকদের মধ্যে ফাইয়েন, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে আসেন। তিনি বহু দুর্গম পথ অতিক্রম করে খাইবার গিরিপথের দিয়ে 399 খ্রিস্টাব্দে ভারতবর্ষে পৌঁছন। মূলত ধর্মীয় চেতনা বা বৌদ্ধ তীর্থ স্থান দর্শন এবং বৌদ্ধ পাণ্ডুলিপি সংগ্রহ করাই তার মূল উদ্দেশ্য ছিল। ফাইয়েন স্বদেশে ফিরে ফো কুও কি নামে এক মূল্যবান গ্রন্থ রচনা করেন। এটা ছিল ভারতবর্ষে তার অভিজ্ঞতা বহিঃপ্রকাশ, যেখানে তিনি পাটলিপুত্র নগরী, গুপ্ত শাসন, সমাজ, অর্থনীতি, ধর্ম ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেছেন। এখান থেকে জানা যায় পাটলিপুত্র ছিল সে যুগের শিক্ষা সংস্কৃতির শ্রেষ্ঠ নিদর্শন। এখানে দুটি বিশাল বৌদ্ধ মঠ, অসংখ্য অবৈতনিক চিকিৎসালয়, অনাথ আশ্রম, বহু শিক্ষার্থী বৌদ্ধ শাস্ত্রে বা সংস্কৃত ভাষা শিখতেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা ছিল উদার, ধর্মনিরপেক্ষ। দেশে মৃত্যুদণ্ড প্রচলিত ছিল না, দেশের মানুষ সুখে বসবাস করত। এমন বহু চিত্র তুলে ধরার পাশাপাশি দেশে চোর ডাকাত ছিল না, এমন বিবরণও লিপিবদ্ধ করেছেন। তবে গুপ্ত যুগের সমাজ ব্যবস্থায় জাতিভেদ তার কঠোরতা ছিল। চণ্ডালরা সমাজে অস্পৃশ্য ছিল। মানুষ ছিলেন সৎ, সংযমী এবং চরিত্রবান। দেশের অধিকাংশ মানুষের অর্থনীতি ছিল সচ্ছল। এবং চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত 8 প্রকার স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। বিনিময়ের মাধ্যম হিসেবে তাম্র মুদ্রারও প্রচলন ছিল। ভূমি রাজস্ব ছিল 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। বিভিন্ন সমুদ্র বন্দরগুলোর মধ্যে কাম্বে, সোপারা তিনি উল্লেখ করেছেন। ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্য ছিল। বুদ্ধগয়া, কপিলাবস্তু, শ্রাবস্তী নগরী এই সময় জনশূন্য হয়ে পড়েছিল। বঙ্গদেশেও বৌদ্ধ ধর্মের যথেষ্ট প্রভাব ছিল। গুপ্ত সম্রাটরা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও পরধর্ম সহিষ্ণুতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। এছাড়াও অন্যান্য চৈনিক পরিব্রাজকদের মধ্যে আমরা হর্ষবর্ধনের রাজত্বকালে আগত হিউয়েন সাং এর কথা উল্লেখ করতে পারি এবং তার রচনা
শি ইউকি হর্ষবর্ধনের সমসাময়িক অন্যান্য রাজাদেরও যেমন উল্লেখ করে এবং তিনি চৈনিক পরিব্রাজকদের মধ্যে শ্রেষ্ঠ পর্যটকের তকমা পেতেই পারেন। 629 থেকে 645 এই দীর্ঘ সময় তিনি ভারতে মহাবিহার বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। উত্তর ভারতের থানেশ্বর থেকে দক্ষিণ ভারতের কাঞ্চি পর্যন্ত তিনি পর্যটন করেন। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর রাজনৈতিক ইতিহাস রচনায় তিনি অপরিহার্য। এছাড়াও ইত সিং শ্রীগুপ্তের কথা উল্লেখ করেছেন এবং অষ্টম শতাব্দীর আর একজন পরিব্রাজক ছিলেন হুইচাও, যিনি 727 খ্রিস্টাব্দে আসেন এবং তার লেখায় কনৌজের যশোবর্মন এবং কাশ্মীরের মুক্তাপীঠ সম্বন্ধে জানা যায়। মোটামুটিভাবে এগুলি চৈনিক রচনা, যা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে একটা বিশেষ ধরনের ঐতিহ্য আমাদেরকে উপহার দেয়। এছাড়াও আরব ও পারসিক রচনা, যার মধ্যে আমরা আল কুফি, চাসনামা, আল বিরুনি কথা উল্লেখ করতে পারি। আল বিরুনি উল্লেখযোগ্য আরবীয় বা পারসিক পর্যটক ছিলেন। তার রচনা আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে, বিশেষ করে তার তহকিকি হিন্দ বিখ্যাত রচনা। আরবীয় পর্যটক আল বিরুনি 973 থেকে 1038 খ্রিস্টাব্দ পর্যন্ত গজনির সুলতান মাহমুদের সভাসদ ছিলেন। তিনি 973 খ্রিস্টাব্দে ইরানের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল আবু রৈহান। তানজি ও আল নাজম, এমনকি তিনি টলেমির ভূগোল ও ইউক্লিডের গ্রন্থেরও অনুবাদ করেছিলেন। আল বিরুনি গজনির শাসক সুলতান মাহমুদ যখন 1027 খ্রিস্টাব্দে শেষবারের জন্য ভারত অভিযান করেন, সেই সময় মাহমুদের সঙ্গে ভারতে আসেন এবং বাকি জীবন তিনি ভারতেই থেকে যান। তার সর্বাধিক জনপ্রিয় রচনা তহকিকি হিন্দ,
এই গ্রন্থে তিনি ভারতের তৎকালীন হিন্দুদের সমাজ, ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি ইত্যাদি বিষয় ছাড়াও হিন্দুদের অবক্ষয় সম্বন্ধেও পাঠক সমাজকে সচেতন করেছেন। তিনি আরো লিখেছেন, হিন্দুদের পূর্বপুরুষগণ বর্তমানে একাদশ শতকে হিন্দুদের মতো এমন সংকীর্ণ মনাও ছিল না। এবং তিনি উল্লেখ করেছেন, ভারতবর্ষের বর্ণ প্রথার কদর্যতম দিক, যা সেই সময়ের সমাজ ব্যবস্থায় বিশেষ করে হিন্দু সমাজে প্রচলিত ছিল। আল-বিরুনির রচনা ছাড়াও অপর যে সমস্ত রচনা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করে তা হচ্ছে ইবন বতুতার আসল নাম, যার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ, যিনি পারসিক যিনি স্বগৃহ ত্যাগ করে আফ্রিকা, এশিয়ার, আরব, সিরিয়া, ইরাক, ইরান ভ্রমণ শেষ করে 1333 খ্রিস্টাব্দে সিন্ধু নদী অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করে। 1347 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 14 বছর কাটিয়েছিলেন। কাবুল, মুলতান, পাঞ্জাব হয়ে দিল্লিতে পৌঁছেছিলেন। ইবন বতুতা সরকারি চাকরি ছেড়ে দেন এবং সন্ন্যাস গ্রহণ করে ফকির হয়ে এবং সুলতান মুহাম্মদ তুগলকের অনুরোধ সত্ত্বেও তিনি কোনো প্রকার সরকারি পদ গ্রহণ করেননি। না করে তার বিখ্যাত গ্রন্থ রেহেলা, যা তুগলক যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে, এছাড়াও আব্দুর রজ্জাক ছিলেন এই যুগের একজন বিশিষ্ট ঐতিহাসিক, যিনি বিজয়নগর সাম্রাজ্যের আর্থসামাজিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক দিকের উপর আলোকপাত করেছিলেন। মোটামুটিভাবে আরব ও পারসিক রচনার মধ্য দিয়ে সুলতানি যুগ সম্পর্কে আমাদের ধারণা অনেকটাই প্রসারিত হয়। আমার পরবর্তী আলোচনার বিষয় ইউরোপীয় পর্যটকদের রচনা ও তার ঐতিহাসিক মূল্য। ইউরোপীয় পর্যটকদের মধ্যে যাদের নাম প্রথমে উল্লেখ করতে হয়, ফ্রান্স থেকে আগত ফ্রাঁসোয়া বার্নিয়ের,
১৬৫৮ খ্রিস্টাব্দে তিনি কায়রো থেকে ভারতবর্ষে আসেন। বিশেষ করে লোহিত সাগরের বন্দর মোখা হয়ে তিনি ভারতের সুরাট বন্দরে উপস্থিত হন। বার্নিয়ে ১০ বছর ভারতে ছিলেন। তার ভ্রমণ বৃত্তান্ত ফ্রান্স থেকে ১৭৭০ সালে ভয়েসেস-এ প্রকাশিত হয়। তিনি মুঘল সম্রাটদের স্বৈরাচারীর পাশাপাশি ক্ষমতালোভী ও স্বেচ্ছাচারীমূলক দিককে তুলে ধরেছেন। তিনি ঔরঙ্গজেবকে ক্ষমতালোভী, দয়ামায়াহীন ও কূটকৌশলী বলেছেন। তার মতে আকবর ও জাহাঙ্গীর যথেষ্ট পরিমাণে উদার, সহিষ্ণু প্রকৃতির ছিলেন। যদিও তার এই বক্তব্যকে ঐতিহাসিক আতাহার আলী মানতে চাননি। তিনি দেখিয়েছেন যে ঔরঙ্গজেব এর মধ্যে যে গোঁড়ামি ছিল, ধর্মীয় গোঁড়ামি ছিল, তা নিতান্তই রাজনৈতিক কৌশল ছিল। এছাড়াও যাদের নাম উল্লেখ করতে হয়, বিদেশি পর্যটকদের মধ্যে তারা হলেন ফরাসি পর্যটক তাভার্নিয়ের, ইটালীয় পর্যটক মানুচ্চি, যিনি ঔরঙ্গজেবের রাজত্বকালে কৃষকদের দুর্দশার চিত্রকে তুলে ধরেছিলেন। জাহাঙ্গীরের আমলে ফ্রান্সিসকো পেলসার্ট, তিনি সমকালীন অর্থনৈতিক অবস্থা, শাসননীতি ইত্যাদি তুলে ধরেছেন। এছাড়াও ইংল্যান্ড রাজ প্রথম জেমসের দূত স্যার টমাস রো, যিনি জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন, তার কথা বলতে হয়। এবং জাহাঙ্গীরের ব্যক্তিগত জীবন এর উপর আলোকপাত করেছেন ক্যাপ্টেন হকিন্স। ১৬০৮ সালে তিনি প্রথম জেমসের, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে এসেছিলেন। এছাড়াও পিটার মান্ডি, মানরিক, প্রমুখের কথা উল্লেখ করতে হয়, যাদের রচনা মুঘল যুগ সম্পর্কে বা মধ্যযুগের ইতিহাস সম্পর্কে এক বিশেষ মাত্রা প্রদান করে। এছাড়াও নিকিতিনি, ডোমিনিগো পেস, ফার্নাও নুনিজ, যারা বিজয়নগর সাম্রাজ্যের আর্থসামাজিক রাজনৈতিক ইতিহাস এর উপর আলোকপাত করে। প্রকৃত অর্থে এই সমস্ত ইউরোপীয় পর্যটক কেউ বা আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন, কেউ বা আরব ভূমি থেকে এসেছিলেন, কেউ বা ফ্রান্স থেকে এসেছিলেন, ইটালি থেকে এসেছিলেন, ইংল্যান্ড থেকে এসেছিলেন। তারা তাদের ভ্রমণ বৃত্তান্ত বা ইউরোপীয় রাজাদের বার্তাবাহী দূত হিসেবে যে সমস্ত রচনা ভারতবর্ষের সম্পর্কে লিপিবদ্ধ করে রেখেছিলেন,
বা রেখে গেছেন তা আজকের ভারতীয় ইতিহাস চর্চার ঐতিহ্যকে অনেক বেশি সত্যের কাছাকাছি নিয়ে যায়। ফলে এদের সীমাবদ্ধতা অবশ্যই কিছু ছিল। অনেকেই ভারতবর্ষের বিস্তীর্ণ অংশে পরিভ্রমণ করেননি, বহু ধরনের ভাষা সম্পর্কে পূর্ণ সচেতন ছিলেন না, সাংস্কৃতিক ধরন সম্পর্কেও পূর্ণ মাত্রায় সচেতনতা তাদের ছিল না। এমনকি অনেক দোভাষীদের কাছ থেকে তাদের তথ্য সংগ্রহ করতে হয়েছিল। ভাষা না বোঝার অজ্ঞতা অনেক ক্ষেত্রে তাদের রচনা সীমাবদ্ধতা নির্দেশ করে। কিন্তু সমসাময়িক অন্যান্য রচনার সাথে বা ভারতীয় ইতিহাস রচনা দেশীয় ঐতিহ্যের সাথে এই সমস্ত বৈদেশিক রচনাবলীর ঐতিহাসিক মেলবন্ধন ঘটিয়ে আমরা যথার্থ ইতিহাস এর অনেক কাছে আজকে পৌঁছে গেছি। সময়ের অগ্রগতির সাথে সাথে এবং গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে ভারতবর্ষের ইতিহাস আরো সমৃদ্ধ হয়ে উঠবে। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সেই ঐতিহ্যকে বিশ্ববাসীর সাথে বা বিশ্ববাসীর কাছে তুলে ধরার যে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেছে, আমরা সেই ভাবনার সাথে সহমত পোষণ করি এবং ভারতীয় ইতিহাস চর্চার ধারাবাহিকতা যে প্রতিনিয়ত প্রবাহমান গতিশীল সমাজবিজ্ঞানের শাখা হিসাবে তা এক বাক্যে মেনে নিই। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সময়ের স্বল্পতার কারণে অনেক বিষয় সম্পর্কে আমি অনেক বিস্তৃত বিবরণের মধ্যে যেতে পারিনি। আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি মেটেরিয়ালসকে খুব ভালো করে চর্চা করবেন। তার ফলে আপনাদের আরো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি।